Welcome to Exam Solution YouTube channel. Dear aspirants, আজকের থেকে আমরা পড়তে চলেছি যে তোমাদের সামনে যেটা রয়েছে WBPSC ক্লার্কশিপ মেইনের রিটেন এক্সাম, ঠিক আছে? সেই মেইনের রিটেন এক্সামে বাংলার জন্য থাকছে 50 মার্কের রাইটিং আর ইংরেজির জন্য থাকছে 50 মার্কের রাইটিং। তো আমি তোমাদের বাংলা পড়াতে পারবো না, ইংরেজিটা পড়াবো। তো ইংরেজিতে তোমাদের রাইটিংসে 50 মার্কে কী থাকবে একটু দেখে নাও। তোমার নাম্বার 1 থাকবে হচ্ছে রিপোর্ট রাইটিং থাকবে, ঠিক আছে? তোমাকে একটা ম্যাটেরিয়ালস মানে তোমাকে একটা বিষয়বস্তু দেওয়া হবে, সেই বিষয়বস্তুর উপর তোমাকে একটা রিপোর্ট রাইট করতে হবে, ওকে? 2 নম্বর তোমাকে পড়তে হবে কনডেন্সিং অফ আ প্রোজ প্যাসেজ। কোনো একটা গদ্যাংশকে তোমাকে কনডেন্স করতে হবে। কনডেন্স মানে কি? সংক্ষিপ্ত করতে হবে, যেটাকে আমরা কি বলে থাকি? সামারি বা প্রেসি বলে থাকি, ওকে? আর তোমাকে কি পড়তে হবে? ট্রান্সলেশন পড়তে হবে, মানে বাংলা সহ যে কটা শিডিউলড ল্যাঙ্গুয়েজ আছে সেখান থেকে ইংরাজিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল তোমাদের সিলেবাস ফর পিএসসি ক্লার্কশিপ মেইন রিটেন এক্সাম 2020, ওকে? এবার একটা কথা শোনো ভালো করে। আজকে আমি যেটা শেখাতে চলেছি এটা শুধুমাত্র WBPSCর জন্যেই নয়, এটা তোমাদের WBCS, এটা তোমাদের SSC, CGL, CHSL, হ্যাঁ, যা আছে এই সমস্ত পরীক্ষাতে রাইটিংসের সময় যে ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ প্রোজ বলো, রিপোর্ট বলো, যা কিছু, এগুলো কিন্তু সেজন্যেও আমি শেখাচ্ছি। তো এক ভিডিওতে অনেক কিছুই কভার হয়ে যাবে, ওকে? তো চলো আর কথা না বাড়িয়ে আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে প্রেসি রাইটিং, ঠিক? তো হাউ টু রাইট প্রেসি, এটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো প্রেসির জন্য আমি তোমাদের ওভারঅল 2 থেকে 3টে ভিডিও দেব। আজকের ভিডিওতে আমি প্রেসি কীভাবে লিখতে হয় সেটা সম্পর্কে আলোচনা করব, এবং তার সাথে সাথে দুটো প্রোজকে আমি কনডেন্স করে তোমাদের দেখাবো কি করে অ্যাকচুয়ালি করতে হয়, ওকে? তো সবার আগে একটা কথা বলে রাখি, প্রেসি লেখো আর যা কিছুই লেখো, ইংরাজিতে গ্রামারের যদি নলেজ না থাকে তাহলে এটা কিন্তু করা খুব কঠিন হয়ে যাবে। তাই গ্রামারের নলেজটাকে বিল্ড আপ করার জন্যে আমার এই চ্যানেলের প্লেলিস্ট অবশ্যই ভিজিট করো। সেখানে গিয়ে দেখো ইংরেজির জন্য আমি প্লেলিস্ট তৈরি করে রেখেছি। তো সেই প্লেলিস্ট থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো সব দেখো, নিজেদের গ্রামারটাকে একটু বিল্ড আপ করে নাও, তারপর তোমরা প্রেসি রাইটিংসের জন্যে আসো, ওকে? এতে কী হবে? সর্বাঙ্গীন তোমাদের উন্নতি হবে, ঠিক? চলো দেখো, প্রেসি লেখার জন্য 10টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। নাম্বার 1, প্রেসি একটি ফরাসি শব্দ, আর এই প্রেসি শব্দের অর্থ হচ্ছে কি? কনডেন্সিং আ প্রোজ, মানে কোনো জিনিসের সংক্ষিপ্তসার বা সামারি লেখা। আমরা যখন ক্লাস 10-এ ছোটোবেলায় পড়েছিলাম তখন আমরা পড়তাম ভাবার্থ লেখন আর ভাব সম্প্রসারণ। তো ভাবার্থ যেটা, সেই ভাবার্থটাই হচ্ছে প্রেসি রাইটিং, ঠিক? প্রেসি রাইটিংয়ে কী করতে হয়? প্রদত্ত প্যাসেজের 1/3 লিখতে হয়। অর্থাৎ মনে করো কোনো প্যাসেজে যদি 60 ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তোমাকে সেই প্যাসেজটি 20টি ওয়ার্ডে লিখে দিতে হবে। তার মানে এই নয় যে আমি এখান থেকে একটা ওয়ার্ড তুললাম, সেখান থেকে একটা লাইন তুললাম, তুলে নিয়ে একটু সাজিয়ে দিলাম, তা কিন্তু নয়। প্রোজ লেখার মানেই হচ্ছে তোমাকে যে প্যাসেজটি দেওয়া হলো সেই প্যাসেজের মধ্যে মূল কি বক্তব্য তুমি বুঝতে পারলে সেটাকেই লেখা। বোঝা গেছে? এবার একটা জিনিস মাথায় রাখো, প্রেসি লেখার জন্য যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে প্রেসি তোমাকে যে প্যাসেজটি দেওয়া হবে সেই প্যাসেজটি 3 প্রকারের হতে পারে। নাম্বার 1, সেই প্রোজটি ডেসক্রিপটিভ হতে পারে, মানে যেটা বর্ণনা প্রধান, ঠিক আছে? সেটা হতে পারে। মানে বর্ণনা প্রধান মানে কি? কোনো স্থান, দৃশ্য বা বস্তুর বর্ণনা হতে পারে। আবার সেই প্যাসেজটি কিন্তু ন্যারেটিভ হতে পারে, ঘটনা প্রধান, কোনো ঘটনার বর্ণনা চলছে সে তেমনও হতে পারে, বা গল্পের বিবরণ সেরকম হতে পারে। আবার রিফ্লেক্টিভ হতে পারে। রিফ্লেক্টিভ মানে কি? রিফ্লেক্টিভ মানে হচ্ছে ভাব প্রধান, অর্থাৎ কোনো দোষ গুণ, কোনো ভার্চু বা ভাইস নিয়ে আলোচনা করা হতে পারে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ফর্মের আলোচনা এখানে হতে পারে, ওকে? তো তোমরা এটা পড়ে বোঝার চেষ্টা করো প্যাসেজটি 3টির মধ্যে কোনটায় দেওয়া রয়েছে, তাহলে তোমাদের সুবিধা হবে। 4th পয়েন্ট এখানে দেখো, প্রদত্ত প্যাসেজটি ভালো করে পড়ো এবং মূল বিষয়বস্তু বোঝার চেষ্টা করো। প্রদত্ত যে প্যাসেজটি তোমাকে দেওয়া হলো সেই প্যাসেজটি বারবার পড়ো, 2 থেকে 3 বার অন্তত পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো যে মূল বিষয়বস্তু কী। আচ্ছা, পড়লে তুমি এবার পড়ে যে বিষয়বস্তু তুমি বুঝতে পারলে সেটাকে তুমি তোমার নিজের ভাষায় লিখে দাও, পরিষ্কার কথা। প্রেসি লেখার সময় সবসময় খেয়াল রাখবে যে আমি যাতে ওই প্রেসির মধ্যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো না ব্যবহার করে আমি আমার নিজের শব্দগুলো ব্যবহার করব, এটাই হলো গুড কোয়ালিটি অফ রাইটিং, ঠিক? 5 নম্বর পয়েন্ট দেখো, বিষয়বস্তু সম্বন্ধে লেখকের বক্তব্য বোঝার চেষ্টা করা, এটা হলো মূল পয়েন্ট।
অর্থাৎ সে ওই লেখাটার মধ্য দিয়ে কী বোঝাতে চাইছে। দেখো, যদি বিষয়বস্তুটি গুণগত হয়, মানে বিষয়বস্তু যদি পজিটিভ হয়, ঠিক পজিটিভ যদি রাইটিং হয়, তাহলে পজিটিভ রাইটিং হলে তুমি দেখবে যে সেই লেখক সেই রাইটিংয়ে কী কী উপকারিতা সম্বন্ধে বলতে চাইছেন সেটা খোঁজো। আবার যদি লেখটি দোষগত হয়, মানে নেগেটিভ কোনো রাইটিং হয়, তাহলে দেখবে রাইটার তোমাকে সেগুলো বর্জন করতে হবে, কিভাবে তার বর্ণনা করবে। ঠিক, তো প্রদত্ত প্যাসেজটিতে যে প্রিন্সিপাল ক্লজগুলি থাকবে, 6 নম্বর পয়েন্ট আরও গুরুত্বপূর্ণ। দেখো, প্রদত্ত প্যাসেজগুলিতে যে প্রিন্সিপাল ক্লজগুলো থাকবে, প্রিন্সিপাল ক্লজ, সেই প্রিন্সিপাল ক্লজগুলোর থেকে কিন্তু বিশেষ নজর দিতে হবে, কারণ এই প্রিন্সিপাল ক্লজগুলোর মধ্যেই প্রধান মূল বক্তব্যগুলো থাকে। আর সাবঅর্ডিনেট ক্লজগুলো দিয়ে কী করা হয়, সেই বক্তব্যটাকে আরও এলাবোরেট করা হয়। তাই প্রিন্সিপাল ক্লজগুলোকে ভালো করে খেয়াল করবে, সেখানে কি বক্তব্য বলতে চাইছে, এবং সেটাকে নিজের ভাষায় লিখতে হবে। 7 নম্বর পয়েন্ট তোমাদের কাছে যেটা রয়েছে সেটা হলো যে লেখটি যেন বিচ্ছিন্ন বাক্য সমষ্টি না হয়, ধারাবাহিক অর্থপূর্ণ হওয়া উচিত। মানে এখান থেকে এক শব্দ, ওখান থেকে এক লাইন, এভাবে করে কোনোদিন প্রেসি লেখা যায় না। প্রেসিটি কী হতে হবে, ধারাবাহিক হতে হবে এবং অর্থপূর্ণ হতে হবে, যার মধ্যে অর্থ থাকতে হবে। ওকে। 8 নম্বর পয়েন্ট, নিজস্ব কোনো মতামত প্রদান করা যাবে না, সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে এবং সাথে অপ্রয়োজনীয় জিনিসগুলো বর্জন করতে হবে। ঠিক আছে, মানে নিজের কোনো, মানে এরকম তুমি লিখতে পারো না, ইন মাই ওপিনিয়ন, ইন মাই ভিউ, এই সমস্ত তুমি লিখতে একদম পারবে না। ঠিক আছে, মানে তোমার মতামত জানতে চাওয়া হয়নি, লেখাটির মধ্যে যে বক্তব্য ফুটে উঠেছে সেটাই জানতে চাওয়া হচ্ছে। ওকে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে উপদেশমূলক বাক্য যদি থাকে, তাহলে উপদেশমূলক বাক্য তো সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়, কারণ উপদেশমূলক বাক্য মানে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স মানেই সাবজেক্ট সেকেন্ড পারসন। সেই ক্ষেত্রে তুমি লেখার সময় তোমার সাবজেক্টকে হয় ফার্স্ট পারসন বানাতে পারো, না হলে সেকেন্ড নয়, থার্ড পারসন। তুমি হয় সেটাকে ফার্স্ট পারসনে লিখবে অথবা থার্ড পারসনে লিখবে। ওকে। আবার মূল প্যাসেজটি যদি ফার্স্ট পারসনে থাকে, মনে করো মূল প্যাসেজের মধ্যে আই উই দিয়ে লিখছেন, তার মানে কি সেখানে অথর তার নিজের কথা বলছেন, অর্থাৎ ওই প্যাসেজটি যে লিখেছে অথর, সে বা পোয়েট, সে তার নিজের কথা বলছে, এবং সেখানে তুমি কি করবে, থার্ড পারসন করে দেবে। ঠিক আছে, থার্ড পারসন সাবজেক্ট হিসাবে নিয়ে তুমি সেখানে লিখবে। ওকে। আরও কতগুলো কথা এর সঙ্গে বলে দিই। সবসময় প্যাসিভ ভয়েস ব্যবহার করার চেষ্টা করবে, আর তার সাথে সাথে ন্যারেশন চেঞ্জের যে ইনডাইরেক্ট স্পিচে লেখার চেষ্টা করবে। ওকে। তো এই ছিল ওভারঅল কতগুলো রুল, এইগুলোই মাথায় রাখতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে যে প্যাসেজটি পড়ে যদি তুমি তার অর্থ না বোঝো, তাহলে তুমি কখনো লিখতে পারবে না। তাহলে সবথেকে বড় কথা হচ্ছে প্যাসেজটি পড়ে তার অর্থ বোঝার চেষ্টা করা। ক্লিয়ার হলো? দেখো, এখানে তোমাদের আমি একটা এক্সাম্পল নিয়েছি, খুব ভালো করে খেয়াল করবে। তোমাকে যখন পরীক্ষায় দেওয়া হবে, এসএসসি সিজিএলে যেমন দেওয়া হয়, ঠিক, তো সিজিএল পরীক্ষাতে যেমন দেওয়া হয়, সিজিএল পরীক্ষাতে একটা প্যাসেজ দেওয়া হয়, সেই প্যাসেজের পরে তারপর তোমাকে একটা বক্স দিয়ে দেওয়া হয়, এরকম বক্স থাকে, তো একদম সিমিলার আমি যেমন দিয়েছি এরকম, তবে এইরকম নাম্বারগুলো থাকে না। এই যে আমি এখানে যেমন নাম্বারগুলো যে 1 2 লিখে রেখে এটা থাকে না, এটা আমি আমার জন্য দিয়েছি। তাহলে দেখো, এরকম বক্স করা থাকে, এই যে এরকম বক্স, এই বক্সের মধ্যে একটা বক্সে একটা মাত্র ওয়ার্ডই লিখতে হবে। ঠিক, কোনো বক্সে দুটো ওয়ার্ড লেখা যাবে না, একটা ওয়ার্ড লিখতে হবে। তো রাজ্য সরকার কিভাবে দেবে, এভাবে দেবে না প্লেন শিট দেবে আমি জানি না, তবে এটাই নিয়ম। যেহেতু আমি এটা ডব্লিউবিসিএস এবং এসএসসি সিজিএল দুটোকে মাথায় রেখেই করানোর চেষ্টা করছি, তাই আমি বক্সটাকে নিয়েছি। ওকে। তাহলে চলো আগে প্রথমে এটাকে পড়ো, তোমাকে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা পড়ো। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, বলছে মানুষ তার নিজের ভাগ্যের রচয়িতা। ঠিক। ইফ হি মেক্স আ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময়কে সঠিকভাবে ভাগ করে, অ্যান্ড ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি, এবং সেই অনুসারে সে যদি তার ডিউটিগুলো করে, হি ইজ শিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ, তাহলে জীবনে সে প্রসপার করবে বা ইমপ্রুভ করবেই। বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, কিন্তু সে যদি তা না করে বা অন্যথায় কোনো কাজ করে, হি ইজ শিওর টু রিপেন্ট হোয়েন ইট ইজ টু লেট, তাহলে তাকে নিশ্চয়ই রিপেন্ট করতে হবে, অনুতাপ করতে হবে। ঠিক আছে। অ্যান্ড হি উইল হ্যাভ টু ড্র্যাগ আ মিজারেবল এক্সিস্টেন্স ফ্রম ডে টু ডে, এবং দিনের পর দিন তার দুর্বিষহ অবস্থায় দুর্বিষহ অবস্থায় ভুগতে হবে। টু কিল টাইম ইজ অ্যাজ কালপেবল অ্যাজ টু কমিট সুসাইড, বলছে যে সময় হত্যা করা ততটাই নিন্দনীয়, কালপেবল মানে নিন্দনীয়, যতটা সুইসাইড করা মানে আত্মহত্যা করা মানে সময় নষ্ট করার সমান।
কারণ ফর আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। কারণ আমাদের জীবন ঘন্টা, দিন এবং বছরের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। তার মানে বলতে চাইছে যে সময় মানেই জীবন, জীবন মানেই সময়। তারপরে তিনি বলছেন ইউথ ইজ দ্য সিড টাইম অফ লাইফ। যৌবন যেহেতু বীজ বপনের সময়, জীবনের বীজ বপনের সময়, তার মানে কি জীবনের মূল সময়টা হচ্ছে ইউথ। ইন ইউথ দ্য মাইন্ড ইজ প্লায়েবল, কারণ এই ইউথের সময় মাইন্ড থাকে আমাদের নমনীয়, অ্যান্ড সফট এবং কোমল, অ্যান্ড ক্যান বি মোল্ডেড ইন এনি ফর্ম উই লাইক, এবং এই সময়েই আমরা যেভাবে জীবনটাকে চালাতে চাই সেভাবে চালানো করতে পারি। ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা জীবনের সেই মর্নিং আওয়ার্সকে অর্থাৎ সুবর্ণ সময়টাকে যদি হারিয়ে ফেলি, উই শ্যাল হ্যাভ টু রিপেন্ট আফটারওয়ার্ডস, তাহলে আমাদের ভবিষ্যতে পস্তাতে হবে। এই হচ্ছে আমার মূল বক্তব্য। আসলে বোঝা গেল মূল বক্তব্য কি বলতে চাইছে। আরও একটা কথা বলে দিই, যদি এক্সামিনার তোমাকে প্রেসির টাইটেল দিতে না বলে তাহলে তুমি কখনোই প্রেসির টাইটেল দেবে না। ক্লিয়ার হলো? যদি প্রেসির টাইটেল দিতে বলে এক্সামিনার তবেই প্রেসির টাইটেল দেবে, আদারওয়াইজ প্রেসির টাইটেল দেবে না। ঠিক তো, চলো আমরা দেখো এখানে এটাকে এবার কনডেন্স করার চেষ্টা করছি। তো মূল বক্তব্য দেখো, ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। এখানে আমি কি লিখতে পারি? আমি এখানে লিখতে পারি ম্যান মেক্স হিজ ওন ফেট। ম্যান মেক্স হিজ ওন ফেট, ফুল স্টপ। এই দেখো ফুল স্টপ আমি কোথায় দিলাম। তাহলে ম্যান মেক্স হিজ ওন ফেট, মানুষ তার নিজের ভাগ্য তৈরি করে, সৃষ্টি করে। হলো? তারপরে দেখো ইফ হি মেক্স প্রপার ডিভিশন অফ টাইম অ্যান্ড, এই সমস্ত এগুলোকে আমি কিভাবে লিখব? এগুলোকে আমি লিখব যে মেকিং প্রপার ইউজ অফ টাইম, making proper use of time and performing duties one, এখানে একটা কমা দিতে পারো কারণ এখন পরে সাবজেক্ট আসছে। one can prosper in life, ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। দেখো তো এই পর্যন্ত আমার হয়ে গেল। আচ্ছা, এর সঙ্গে কি ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, এখানে আমি শেষ করছি না, এখানে আমি সেমিকোলন দিচ্ছি। সেমিকোলন দিয়ে আমি আগে বাড়াচ্ছি যে আদারওয়াইজ তার কি ফল হতে পারে। সে যদি জীবনের সময়টাকে সে যদি প্রপার ইউজ না করে তাহলে কি হবে? আদারওয়াইজ একটা কথা, আদারওয়াইজ হি মাস্ট suffer miseries, অন্যথায় তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। ওকে, এখানে ফুল স্টপ দিলাম। তারপর এখানে দেখো এবার মূল বক্তব্য কি, এখানে বলছে যে সময়ই হচ্ছে, দেখো এখানে বলছে আওয়ার লাইফ ইজ নাথিং বাট সাম টোটাল অফ আওয়ার্স। এখানে যেহেতু জীবন মানেই সময় আর সময় মানেই জীবন, এইটা যখন বলছে তাই আমি এখানে লিখছি যে অ্যাজ টাইম ইজ লাইফ, যেহেতু অ্যাজ মানে যেহেতু, অ্যাজ টাইম ইজ লাইফ, যেহেতু সময়ই জীবন। কেন এখানে বলে দিতে থাকো ফর আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। তার মানে কি এইগুলোর সময়, ঘন্টা, দিন, বছরের সমষ্টি যদি জীবন হয় তার মানে আমি লিখতেই পারি অ্যাজ টাইম ইজ লাইফ, যেহেতু সময়ই হলো জীবন। ওকে, এটা আমি লিখতে পারি অ্যাজ টাইম ইজ লাইফ। অ্যান্ড আর একটা কথা বলে দিয়েছে এখানে, আর কি বলেছে? এখানে বলেছে যে টু কিল টাইম ইজ কালপাবেল অ্যাজ টু কমিট সুইসাইড, কারণ হত্যা করাটা হচ্ছে, সময় হত্যা করাটা হচ্ছে সুইসাইড করার সমান। তাই আমি এর সঙ্গে আরও যোগ করছি কমা, এখানে ফুল স্টপ নয়, কমা। তাহলে কি লিখছি আমি? অ্যাজ টাইম ইজ লাইফ, দেন কমা মানে দেন, যেহেতু সময় হয় জীবন, দেন ওয়েস্টিং টাইম ইজ committing suicide। হলো? ফুল স্টপ দিয়ে দিলাম এখানে। তারপরে লিখছি সো। তাহলে দেখো
অ্যাজ টাইম ইজ লাইফ, যেহেতু সময়ই জীবন, তাই ওয়েস্টিং টাইম ইজ কমিটিং সুসাইড। বোঝা গেল? এখান থেকে এটুকুন ক্লিয়ার হয়ে গেল। এবার কি বলছে, ইউথ ইজ দ্য সিড টাইম অফ লাইফ, যৌবন হচ্ছে মানুষের জীবনের বীজ বপনের সময়, আর এইটা সময়টাকে ইউজ করা উচিত। যদি কেউ এই সময়টাকে ইউজ না করে, এই মর্নিং আওয়ার্সকে যদি কেউ ইউজ না করে, তাহলে সে রিপেন্ট করবে। তাহলে আমি এখানে লিখছি ওয়ান মাস্ট ইউজ হিজ ইউথ। ওয়ান মাস্ট ইউজ হিজ ইউথ। এবার ইউথটা কি, আমি কমা দিয়ে এটাকে বর্ণনা করার চেষ্টা করছি, ঠিক? ইউথটা কি? ইউথটা হলো আ ক্রুশাল টাইম অফ a crucial time of life। দেখেছো? দেখো, সো ওয়ান মাস্ট ইউজ হিজ ইউথ। এবার ইউথটা কি? ইউথটা হচ্ছে আ ক্রুশাল টাইম অফ লাইফ, এটাকে বলা হয় অ্যাপোজিশন করা, ঠিক? একটা নাউনকে আমি বোঝানোর চেষ্টা করলাম অ্যাপোজিশন দিয়ে, মানে এই ইউথটা কি? আ ক্রুশাল টাইম অফ লাইফ, ঠিক? এবার এটাকে ইউজ করা কেন উচিত? কমা দিয়েছি, কেন উচিত? টু অ্যাভয়েড ফিউচার রিপেন্টেন্স, ঠিক আছে? রিপেন্টেন্স, ফুল স্টপ। হলো? তাহলে তোমরা দেখতে পাচ্ছ 10, 20, 30, 40, 47, মানে এখানে আমার ওয়ার্ড লিমিট কত হয়ে গেল? 47, 7টা ওয়ার্ড। তো এটুকুন বেশি হলে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, এখানে শেষ হলো। তাহলে দেখো লাস্টের যে লাইনটা আমি লিখলাম, সো ওয়ান মাস্ট ইউজ হিজ ইউথ, কারণ একজনকে অবশ্যই তার যৌবনটাকে ব্যবহার করতে হবে। আর ক্রুশাল টাইম অফ লাইফ, সেটা হলো জীবনের একটা ক্রুশাল টাইম, ঠিক আছে? টু অ্যাভয়েড ফিউচার রিপেন্টেন্স, কারণ এখানে তোমার যে লেখা রয়েছে যে ফিউচার, ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ উই শ্যাল হ্যাভ টু রিপেন্ট আফটারওয়ার্ডস। তাহলে ফিউচার রিপেন্টেন্স থেকে, ভবিষ্যৎ অনুতাপ থেকে বাঁচার জন্য, অ্যাভয়েড করার জন্যে আমাকে যৌবনটাকে ব্যবহার করতে হবে। সো এই হলো কাহিনী। তাহলে তোমার দেখো এখানে 120 মানে কি, এখানে 120টাই ধরো, 120কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 40 ওয়ার্ডস। তো 40 ওয়ার্ডস 47 হয়েছে। আশা করি এটা কোনো বেশি বড় ব্যাপার নয়। তো আমি তোমাদের কিন্তু একদম লাইভ এখানে লেখা দেখিয়ে দিলাম কীভাবে লিখতে হয়। ওকে, বোঝা গেল? চলো আমরা একটা নেক্সট উদাহরণ দেখি। আর এটা তোমরা অবশ্যই নোট করে নেবে, ঠিক আছে? এটা অবশ্যই নোট করে নেবে, ভিডিওটিকে আরেকবার দেখে নোট করে নাও। মূল কথা হচ্ছে যে প্যাসেজটি পড়ে তুমি যে মূল বক্তব্য বুঝলে সেই বক্তব্যটিকে লিখে দাও, ব্যাস হয়ে গেল। চলো, এখানে তোমরা দেখছো খুব দারুণ এটা একটা, এখানে 180 ওয়ার্ড রয়েছে, 180 ওয়ার্ড রয়েছে এখানে। দেখো তোমার এখানে রয়েছে 180 ওয়ার্ড, তার মানে তোমাকে এটা 60 ওয়ার্ডে লিখতে হবে, ঠিক আছে? 60 ওয়ার্ডে লিখতে হবে। কি বলছে প্যাসেজে দেখি? ট্রিজ গিভ শেড ফর দ্য বেনিফিট অফ আদার্স। বলছে গাছেরা অন্যের বেনিফিটের জন্য শেড দেয়, ছায়া দেয়। অ্যান্ড হোয়াইল দে দেমসেলভস স্ট্যান্ড ইন দ্য সান অ্যান্ড এন্ডিওর দ্য স্কর্চিং হিট। অথচ তারা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ড ইন দ্য সান, রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে, অ্যান্ড এন্ডিওর এবং সহ্য করে দ্য স্কর্চিং হিট, এবং সেই পুড়িয়ে দেওয়া তাপ সহ্য করে তারা, অথচ লোকেদের জন্য ছায়া দেয়। দে প্রডিউস দ্য ফ্রুট অফ হুইচ আদার্স প্রফিট। তারা যে ফল উৎপাদন করে তা অন্যের জন্যে, অন্যের প্রফিটের জন্যে। দ্য ক্যারেক্টার অফ গুড ম্যান ইজ লাইক দ্যাট অফ ট্রিজ। দেখো এই যে শুরু হয়েছে, তো মানে কি, একজন ক্যারেক্টার অফ গুড ম্যান ভালো মানুষদের একটা গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে। বিষয়বস্তুটা বুঝতে হবে। এখানে গাছের সম্পর্কে কতটা বেনিফিট, কতটা দারুণ কথা বলা হলো, সেটা কার সঙ্গে রিলেট করলো? দ্য ক্যারেক্টার অফ গুড ম্যান ইজ লাইক দ্যাট অফ ট্রিজ। What is the use of this perishable body? Okay, if no use is made of it for the benefit of mankind. তাই বলছে যে দেহটা দিয়ে আসলে কি হবে যদি সেই দেহ ম্যানকাইন্ডের বেনিফিটে না আসে, মানুষের উপকারে যদি না আসে, তাহলে সেই দেহ দিয়ে, সেই শরীর দিয়ে আমাদের কী লাভ? স্যান্ডালউড দ্য মোর ইট ইজ রাবড। বলছে চন্দন কাঠ যতটা তাকে তুমি ঘষবে, দ্য মোর সেন্ট ডাজ ইট ইয়েল্ড, ততটা সুগন্ধ সে উৎপাদন করবে। সুগার কেন দ্য মোর ইট ইজ পিল্ড অ্যান্ড কাট আপ। আখ যতটা তুমি কাটবে, টুকরো টুকরো করবে,
ইনটু পিসেস দ্য মোর জুস ডাজ ইট প্রডিউস, সে ততটাই রস প্রদান করবে। মানে আখ তুমি যতটা কাটবে, যতটা ইয়ে করবে, ততটাই রস তোমাকে দেবে। দ্য মেন হু আর নবেল অ্যাট হার্ট, এবং সেইভাবে যে সমস্ত মানুষেরা মহান হৃদয়ের মানুষ, ডু নট লুজ দেয়ার কোয়ালিটিজ, তারা তাদের গুণবত্তা কখনো হারায় না। ইভেন ইন লুজিং দেয়ার লাইভস, এমনকি তাদের জীবন চলে গেলেও তারা তাদের গুণ কখনো বা গুণগত মান কখনো পাল্টায় না, মানে ব্যক্তিত্ব পাল্টায় না। হোয়াট ম্যাটার্স হোয়েদার মেন প্রেজ দেম অর নট, তাতে কি এসে যায় লোকেরা তাদের প্রশংসা করুক আর ছাই না করুক। হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক হোয়েদার দে ডাই অ্যাট দিস মোমেন্ট অর হোয়েদার লিভস আর প্রলংড, বলছে জীবনটা হোয়েদার দে ডাই অ্যাট দিস মোমেন্ট, তারা এই সময়ই মরুক, হ্যাঁ, অথবা অনেক দিন দীর্ঘদিন বাঁচার পরে মরুক, তাতে কি এসে যায়। হ্যাপেন হোয়াট মে, দোজ হু ট্রিড ইন দ্য রাইট প্যাথ উইল নট সেট ফুট ইন এনি আদার, বলছে তারা যদি সৎ পথে চলে, সত্য পথে চলে, জীবনে যদি অন্য কোনো অসৎ পথ অবলম্বন না করে, তবেই তো হলো। লাইফ ইটসেলফ ইজ আনপ্রফিটেবল টু আ ম্যান হু ডাজ নট লিভ ফর আদার্স, বলছে সেই সমস্ত মানুষদের জীবন আনপ্রফিটেবল যারা অন্যদের জন্যে বাঁচে না। টু লিভ ফর মিয়ার সেক অফ লিভিং ওয়ানস লাইফ, কেউ যদি তার নিজের জন্যেই যদি বেঁচে থাকে, টু লিভ দ্য লাইফ অফ আ ডগ অ্যান্ড ক্রোজ, তাহলে তাদের জীবনটা তো কুকুর এবং কাকের মতন। দোজ who lay down their lives for the sake of others will assuredly dwell forever in the world of bliss, এবং যে সমস্ত মানুষেরা অন্যদের সেবার জন্যে তাদের জীবন অতিবাহিত করে, তারা মানে তারা আজীবনকাল পৃথিবীতে বাস করে, মানে বসবাস করে, ফরএভার ইন ওয়ার্ল্ড অফ ব্লিস, তারা আশীর্বাদের জগতে সবসময় বাস করে, মানে একটা পূর্ণ আশীর্বাদ, পূর্ণ আনন্দের দেশে তারা সবসময় বাস করে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি কথা। তাহলে এখানে বুঝতে পারছো গুড মেনদের কী কী কোয়ালিটি থাকা লাগবে, নবেল পার্সনের কী কী কোয়ালিটি থাকা লাগে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটাকে আমি এভাবে লেখার চেষ্টা করছি যে আ নবেল NOBLE, আ নবেল পার্সন, কমা দাও একটা, লাইক আ ট্রি, a noble person like a tree, comma dao, a noble person like a tree makes use of his life, makes use of his life for the profit of others। ঠিক, দেখো এই তো বক্তব্য ছিল যে মহান মানুষেরা ঠিক একটা গাছের মতন, মেক্স ইউজ অফ হিজ লাইফ ফর দ্য প্রফিট অফ আদার্স, অন্যের লাভের জন্য তাদের জীবনটাকে চালায়, ওকে, ব্যবহার করে। ফুল স্টপ দিয়ে দেখো প্রেজ, প্রশংসা, ঠিক আছে, ডাজ নট ম্যাটার, প্রশংসা ডাজ নট ম্যাটার, প্রশংসা তাদের কাছে কিছু ম্যাটার করে না, টু দেম, প্রেজ ডাজ নট ম্যাটার টু দেম, প্রেজ ডাজ নট ম্যাটার টু দেম, till they die, even they make each moment of their lives for the sake of others, ঠিক, others কি, others profit বা benefit, others benefit, full stop,
ওকে, দে don't lose their quality, they don't lose their quality as tree and lead their lives in the right path, okay, and stay forever in the world of bliss, full stop. তো মোটামুটি এখানে কতগুলো শব্দ হলো? 1 2 3 4 5 6 60 61 62 62। ওকে, তো এতেও কিছু আসে যায় না, 60টা 62টা হয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখে নাও, এইভাবেই তোমাদের কিন্তু প্রেসি লিখতে হবে। মূল কথা হচ্ছে যে প্রেসিটিকে 2 থেকে 3 বার পড়ো, পড়ার পরে তোমাদের যে মূল বিষয়বস্তু সেটা তো একদম তোমাদের নিজের ভাষায় লিখে দাও, দ্যাটস অল। খুব ভালো করে বোঝো আমার কথাটা, আমি আবার বলছি যে প্যাসেজটি নিজের মতন করে পড়ো, পড়ে নিজের মতন করে লিখে দাও। ওকে, ঠিক আছে, এখান থেকে একটা শব্দ ওখান থেকে একটা শব্দ এটা নেওয়ার কোনো মানেই হয় না। যতটুকুন তুমি বুঝলে, যা কিছু বুঝলে সেটা সম্পর্কে লিখে দিলে দ্যাটস অল, হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে আমরা আরও কিছু উদাহরণ করব পরের ভিডিওতে। ঠিক আছে, চলো।